ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে ক্লাস 6 ফ্র্যাগরেন্সের যে ওয়ার্কবুক রয়েছে, তো সেটি লেসন 1 এর আগের ক্লাসে শুরু করেছিলাম। সেখানে পার্ট 1টি করা হয়েছিল। আজকে লেসন 1-এরই যে সেলফ চেক রয়েছে এবং সেখানে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো সম্পন্ন করব এবং তার সাথে বেশ কিছু প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং রয়েছে, সেগুলো সম্পন্ন করব। তো এর আগের ভিডিওটি পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং তোমাদের ক্লাস 6-এর যে ইংলিশ বই রয়েছে ব্লুসুম, তো সেই সমস্ত ভিডিও আমার করে দেওয়া রয়েছে আমার চ্যানেলের মধ্যে গিয়ে। সেখানে যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে ক্লাস 6 ব্লুসুম বলে দেওয়া রয়েছে, সেখানে সমস্ত ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে। লেসন 1 পার্ট 2 শুরু হচ্ছে পেজ নাম্বার 26 থেকে। পেজ নাম্বার 26 শুরু হচ্ছে। প্রথমে এখানে লেখা রয়েছে লেটস রিড। পড়ো কী রয়েছে, যে হারান মাঝি ইজ এ পটার। পটার মানে হচ্ছে কুমোর, যে যারা মাটির জিনিস তৈরি করে। তো হারান মাঝি একজন কুমোর। হিজ ফাদার ইজ স্বপন মাঝি। তার বাবা হলেন স্বপন মাঝি। হি ওয়াজ ফার্মার। তিনি ছিলেন একজন কৃষক। হি ইজ অ্যান ওল্ড ম্যান নাও। তিনি এখন একজন বৃদ্ধ মানুষ। তিনি কে? এই স্বপন মাঝি। হিজ মাদার ইজ লক্ষ্মী। তার মা হচ্ছে লক্ষ্মী মাঝি। তো কার মা? এই হারান মাঝির মা, ঠিক আছে। সি ইজ এ হাউসওয়াইফ। তিনি হলেন একজন গৃহকর্মী। তো এদিকে যে লেখাগুলো এখানে একটু ওঠেনি, তোমরা বইয়ের মধ্যে লক্ষ্য করবে, সেখানে পেয়ে যাবে। হারানস ওয়াইফ ঝুমকি ইজ এ মিড ডে মিল ওয়ার্কার ইন এ ফ্রি প্রাইমারি স্কুল অফ দেয়ার ভিলেজ। তো হারানস ওয়াইফ মানে হারানের স্ত্রী নাম কি? ঝুমকি। তো ঝুমকি, হারানের যে স্ত্রী ঝুমকি, সে কী করে? একজন মিড ডে মিল ওয়ার্কার, মিড ডে মিলে কাজ করেন। কোথায়? ইন এ ফ্রি প্রাইমারি স্কুল অফ দেয়ার ভিলেজ, তাদের গ্রামে একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। হারান হ্যাজ 2 ডটার্স। হারানের 2টি মেয়ে রয়েছে। একটি হচ্ছে মিষ্টি, একজন মিষ্টি, অ্যান্ড তারপর চুমকি। মিষ্টি রিডস ইন ক্লাস 2। মিষ্টি 2য় শ্রেণীতে পড়ে। অ্যান্ড চুমকি ইন ক্লাস 6। এবং চুমকি ক্লাস 6-এ পড়ে। তো এখান থেকে কী করতে হবে আমাদের? এখানে যে অ্যাক্টিভিটি 15 রয়েছে, সেখানে হচ্ছে নাও মেক এ ফ্যামিলি ট্রি অন দি বেসিস অফ দি অ্যাভাব প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে আমাদেরকে এই ফ্যামিলি যে গাছটা, সেটা তৈরি করতে হবে। এখানে স্বপন মাঝি, ওনার স্ত্রী ছিলেন কে? এখানে লক্ষ্মী মাঝি। তো এখানে লিখবে লক্ষ্মী মাঝি। এখানে বেশ কিছু ছক ভুল রয়েছে, তো সেগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। এবার স্বপন মাঝি এখানে সন্তানের কথা বলতে গেলে শুধুমাত্র যে হারান মাঝি সেই ছিল। তো এখানে হারান মাঝি নামটা হবে, ঠিক আছে। এখানে হারান মাঝিটা লিখবে। আর হারান মাঝি যে স্ত্রী হচ্ছে ঝুমকি, তো ঝুমকি মাঝিটা এখানে লিখবে ঝুমকি মাঝি। তাদের 2 যে কন্যা ছিল, কন্যা হলো যে মিষ্টি, এখানে মিষ্টি হবে। এই মিষ্টি স্পেলিংটা 2 জায়গায় 2 রকম রয়েছে। MISTI এক জায়গায় রয়েছে, আর এক জায়গায় রয়েছে MISHTI। তো যেটা খুশি তোমরা লিখতে পারো। আর আরেকটি মেন হচ্ছে চুমকি। চুমকিটা এখানে অবশ্য আগে লেখা উচিত ছিল। যাই হোক, যেখানে খুশি লিখবে। এই যে তারপর যেখানে যে এক্সট্রা ছকগুলো রয়েছে, এখানে সেরকম কিছু দেওয়া নেই। যে এই স্বপন মাঝি এবং এখানে যে লক্ষ্মী মাঝি, তাদের সন্তান এখানে একজন, যে এই হারান মাঝি তার কথাই বলা রয়েছে। তার যে আরও সন্তান রয়েছে সেই সম্পর্কে কিছু বলা নেই। তো এখানে সেরকম লেখা দরকার নেই। তোমাদের মেন যে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 16। এটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। এখানে কী রয়েছে, যে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমার ফ্যামিলি সম্পর্কে 6টি সেন্টেন্স করতে হবে। তো আমি যেভাবে বলবো সেভাবে করবে, তাহলে নিজের সম্পর্কে হয়ে যাবে। তো প্রথমে শুরু করবে এভাবে, যে আই অ্যাম অমিত দাস। তো অমিত দাসের জায়গায় সবাই নিজের নিজের নাম লিখবে। আমি এখানে সাপোজ একটা নাম ধরে রেখেছি অমিত দাস, তো এখানে নিজের নাম লিখবে। এই অমিত দাসের জায়গায় নিজের নামটা লিখবে। তার সঙ্গে টাইটেলও সাথে থাকবে, যে রয়,
যার যেটা টাইটেল সেরকম। তারপর লিখবে যে মাই ফাদার, এবার তোমার নিজের নামটা এখানে লিখবে, বাবার নামটা অভিক দাস এখানে লিখেছে, তো এখানে তোমার নিজের বাবার নামটা লিখবে তোমাদের। তো মাই ফাদার অমুক, ঠিক আছে, ইজ এ স্কুল টিচার। তো সেখানে কারোর বাবা, তোমাদের কেউ বাবা হয়তো কৃষক, সেখানে ফার্মার লিখবে। কেউ হয়তো আরও অন্য কিছু কাজ করে, সেখানে সেটা লিখবে মেকানিক। তারপর লিখবে মাই মাদার, এখানে মায়ের নামটা লিখবে, এখানে আমি লিখেছি রাত্রি দাস, সাপোজ এটা ধরে রেখেছি, তো মায়ের নামটা লিখবে। তারপর ইজ এ হাউস ওয়াইফ, তো বেশিরভাগ তোমাদের মা গৃহকর্মী, তো এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, হাউস ওয়াইফ হয়ে যাবে। আই হ্যাভ এ ইয়ঙ্গার সিস্টার নেমড দীপিকা, আমার একটি ছোট বোন রয়েছে, নাম হচ্ছে দীপিকা। তো সবারই এখানে বোন থাকতে পারে, ভাই থাকতে পারে, দাদা থাকতে পারে, বা দিদিও থাকতে পারে। সেখানে যদি দিদি হয়ে তাহলে এখানে এল্ডার সিস্টার করতে হবে, ঠিক আছে, এল্ডার সিস্টার, তারপর নেমড দিয়ে তারপর নামটা লিখতে হবে এখানে। যদি হয় ইয়ঙ্গার ব্রাদার, তো এখানে ব্রাদার লিখতে হবে এবং ব্রাদার নামটা এখানে লিখতে হবে। যদি বলা হয় যে এল্ডার ব্রাদার, তো এল্ডার লিখতে হবে এখানে এবং এখানে ব্রাদার লিখতে হবে, তারপর এখানে নামটা লিখতে হবে। তারপর গেল, এবার হচ্ছে যে মাই গ্র্যান্ডফাদার রমেন দাস, ঠিক আছে, এখানে তোমার গ্র্যান্ডফাদার হতে তোমার দাদুর নামটা এখানে লিখবে, ঠিক আছে, ইজ অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ। আর মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা, এখানে লক্ষ্মী দাস লেখা রয়েছে, এর নিজের ঠাকুমার নামটা লিখবে। দিয়ে তারপর ইজ এ পিয়াস লেডি, পিয়াস কথা অর্থ হচ্ছে যে ধার্মিক, ধার্মিক মানে পূজা অর্চনা করেন, ঠিক আছে, সেটা তাদের বলা হয় ধার্মিক, সেটা হচ্ছে ইংলিশে পিয়াস লেডি, একজন ধার্মিক মহিলা। তো এই গেল যে তোমাদের ফ্যামিলি সম্পর্কে সুন্দর প্যারাগ্রাফ। আমি যেভাবে বললাম সেভাবে করবে, তাহলে তোমাদেরটা হয়ে যাবে। আবার এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে, সেখানে কি বলেছে যে ইমাজিন ইন এ রেনি ইভিনিং উইথ থান্ডারস্টর্ম, ভাবো যে একটি বৃষ্টির সন্ধ্যা, যেখানে যেখানে ভীষণই তখন বজ্রপাত শুদ্ধ হচ্ছে। রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য অ্যানিমালস ইন ইউর লোকালিটি অন সাচ ইভিনিং, ওই রকম সন্ধ্যায় যে তোমাদের এলাকায় সেখানকার প্রাণীদের কী অবস্থা হয়ে থাকে সে সম্পর্কে বেশ কিছু সেন্টেন্স লিখতে হবে। অলসো রাইট হোয়াট ইউ ডিড টু হেল্প দেম, তো এটাও লেখো যে তোমরা তাদের সেই সময় কীভাবে সাহায্য করবে। এখানে হিন্টস দেওয়া রয়েছে যে এ রেনি ইভিনিং কজেস মাচ পেন টু অ্যানিমালস, অর্থাৎ একটি বৃষ্টিমুখর সন্ধ্যা প্রাণীদের পক্ষে খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। অ্যানিমালস অ্যাফ্রেড অফ থান্ডারস্টর্ম, প্রাণীরা সেই ঝড় দেখে ভয় পায়, ঝড় তারপর বজ্রবিদ্যুৎ। ক্যাটস টেক শেল্টার অ্যারাউন্ড হাউস, বিড়ালরা বাড়ির ধারে আশ্রয় নেয়। ডগস হাডেলড আন্ডার দ্য শেড, সেই কোনো আশ্রয় নিচে, শেডের নিচে কুকুররা গুটিসুটি মেরে থাকে। বার্ডস রিমেন্স অন ট্রিজ, তো গাছের মধ্যে পাখিরাই থেকে যায়। স্কুইরেলস হাইড ইনসাইড দ্য হলো অফ ট্রি, সে কাঠবিড়ালিরা কী করে যে গাছের যে গর্ত রয়েছে, গাছের খোঁটো রয়েছে, সেখানে গর্ততে থাকার চেষ্টা করে বা ফুটোতে দে সাফা, তারা খুবই কষ্ট অনুভব করে। আই প্রোভাইড দেম উইথ ফুড অ্যান্ড শেল্টার, আমি তাদেরকে খাবার এবং আশ্রয় দিয়ে থাকি। তো সেই নিয়ে একটা গল্পের মতো লিখতে হবে। এখানে বুঝতে পারছো, এখানে সাপোজ এটা তুমি, ঠিক আছে, এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তারপর সেখানে একটি পাখিকে তুমি আশ্রয় দিয়েছো, একটি কুকুরকে আশ্রয় দিয়েছো, একটি বিড়ালকে এবং একটি কাঠবিড়ালিকে, এবং তাদেরকে খাবার শুধু দিয়েছো। তো সেই সম্পর্কে সেন্টেন্স লিখতে হবে, বেশ কিছু সেন্টেন্স। তো এখানে আমি দেখো লিখেছি। শুরু হচ্ছে ওয়ান ইভিনিং, কোনো এক সন্ধ্যায়, ইট ওয়াজ রেনিং উইথ থান্ডারস্টর্ম, অর্থাৎ যে বজ্রবিদ্যুৎ সহ তখন বৃষ্টি হচ্ছিল। ইট অলওয়েজ কজেস মাচ পেন টু অ্যানিমালস, সেটা সর্বদাই প্রাণীদের ক্ষেত্রে খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। দে আর অল অ্যাফ্রেড অফ লাইটেনিং অ্যান্ড হেভি রেন, তারা সর্বদাই ভয় পেয়ে থাকে এই বিদ্যুতের ঝলকানিতে এবং এই ভীষণ বৃষ্টিতে। দ্যাট ডে, ওই দিনে, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ ক্যাট টেকিং শেল্টার অ্যারাউন্ড আওয়ার হাউস, আশ্রয় নিয়েছে আমাদের বাড়ির পাশেই। এ ডগ, একটা কুকুর, হাডেলিং আন্ডার দ্য শেড, সেই শেডের নিচে গুটিসুটি মেরেছিল। অ্যান্ড এ স্কুইরেল হু ট্রাইড টু হাইড ইনসাইড দ্য হলো অফ এ ট্রি, এবং একটি কাঠবিড়ালি আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল একটি গাছের গর্তের মধ্যে। আই অলসো স এ বার্ড অন এ ট্রি, আমি একটি পাখিও দেখলাম যে গাছের উপরে ছিল। দেন আই কুইকলি ওপেন্ড আওয়ার ডোর,
তখন আমি মুহূর্তের মধ্যে আমাদের বাড়ির যে দরজা সেটা খুলে দিলাম। অ্যান্ড দ্য 4 অ্যানিম্যালস গট রিলিফ ফ্রম সাফারিং, এবং সেই 4টি প্রাণী তাদের সেই যন্ত্রণা থেকে একটু মুক্তি পেল। আফটার গিভিং শেল্টার, তাদেরকে আশ্রয় দেওয়ার পরে, আই প্রোভাইডেড ফুড ইচ অফ দেম অ্যাট দ্য নাইট, সে রাত্রিতে আমি সবাইকে বা সকলকেই আমি খাবার প্রদান করেছিলাম বা খাবার দিয়েছিলাম। আশ্রয় দেওয়ার পরে খাবারটাও দিয়েছিলাম। তো এই কিছু সেন্টেন্স আমি লিখেছি, আশা করি হাতের লেখা তোমরা বুঝতে পারছো। এবার আমরা সেলফ চেকে চলে যাব। এখানে একটি সুন্দর গল্প রয়েছে, খুব সুন্দর গল্প। এই গল্পটা সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। শুরু হচ্ছে গল্পটি যে ওয়ান্স আপন এ টাইম মানে কোনো এক সময়, আগে বলেছি, দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, এ কিং একটা রাজা, নেমড নাম কি, রবার্ট ব্রুস। তো রবার্ট ব্রুসের গল্প তোমরা আগে শুনেছ, তো যারা শোনোনি তারা শুনে নাও, খুব সুন্দর গল্প। তো কোনো এক সময় রবার্ট ব্রুস নামে এক রাজা ছিলেন। ওয়ান ডে হিজ কিংডম, তো ওয়ান ডে মানে একদিন, হিজ কিংডম মানে তার রাজ্য, কিংডম কথা হচ্ছে রাজ্য, ওয়াজ থ্রেটেন্ড মানে ভয় পেয়েছিল বা ভয় দেখানো হয়েছিল, বাই সাম ফিয়ার্স এনিমি বেশ ভয়ঙ্কর কিছু শত্রুর দ্বারা। সাচ নিউ মিস্টিফাইড, সাচ নিউজ, এটা নিউজ, ঠিক আছে। তো এই যে খবরটি, মিস্টিফাইড মানে অবাক করে দিয়েছিল বা ভয় পাই দিয়েছিল, দ্য কিং রাজাকে, অ্যান্ড হি ইমিডিয়েটলি এবং সে মুহূর্তের মধ্যে, ইন্ট্রাস্টেড মানে বিশ্বস্ত করেছিল, ভেবেছিল, হিজ কমান্ডার ইন চিফ তার যে সেনাদের প্রধান, উইথ দ্য ডিউটি সে তার কর্তব্য পালন করবে, টু ডিফেন্ড দ্য বর্ডার্স তা সেই বর্ডার্সটাকে রক্ষা করার জন্য। ডিউরিং দ্য ব্যাটেল সেই যুদ্ধের সময়, হিজ আর্মি ওয়াজ ব্যাডলি তার যে সৈন্যরা, ব্যাডলি মানে ভয়ঙ্করভাবে, ইনজুরিড মানে আঘাত পেয়েছিল, বাই দি ড্রেডফুল এনিমি সোলজার সেই ভয়ঙ্কর শত্রু যে সৈন্যদলের দ্বারা। অ্যান্ড স্টার্টেড লিভিং দ্য ব্যাটেল ফিল্ড এবং তারা সেই যুদ্ধক্ষেত্র থেকে সরে বা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। হিয়ারিং দিস এটা শুনে, হি বলতে এখানে রবার্ট ব্রুস, ঠিক আছে। হি ধরে নিয়েছিল, গ্রাফট মানে যে আঁকড়ে ধরা, দ্য সর্ড সেই তলোয়ার, অ্যান্ড রোড হিজ স্ট্যালিয়ন সেই রোড মানে হচ্ছে চালানো, হিজ স্ট্যালিয়ন মানে তার যে যুদ্ধের ঘোড়াটি, টু দ্য ব্যাটেল ফিল্ড সেই যুদ্ধক্ষেত্রে, সে তলোয়ার উঠিয়ে নিয়ে সে তার ঘোড়াটিকে নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে গেলেন তিনি। হি ফট সিঙ্গেল হ্যান্ডলি তিনি এক হাতে যুদ্ধ করলেন, ফর 6 টাইমস 6 বার, বাট কিন্তু, ইচ অ্যান্ড এভরি টাইম এবং প্রত্যেকবার, হি ওয়াজ ডিফিটেড তিনি হেরে গেলেন। ইন আটার ডেসপায়ার ভীষণ হতাশা হয়ে, হি টুক শেল্টার তিনি আশ্রয় নিলেন, ইনে নিয়ার বাই কেভ একটা কাছের গুহাতে, কেভ মানে গুহা, নিয়ার বাই মানে কাছে। হি স্টার্টেড লুজিং অল হোপস মানে তিনি সব কিছু আশা হারিয়ে ফেলেছিলেন। অ্যান্ড হাডেল্ড এবং গুটিসুটি মেরে ইনসাইড দ্য কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফেট। তো এই যে এত হেরে যাওয়া সেটাকে থেকে বাঁচানোর জন্য তিনি ওই ঘরের মধ্যে গুটিসুটি মেরে থেকে গেলেন। ওয়ান ইভিনিং হি ফাউন্ড একদিন সন্ধ্যায় তিনি দেখলেন, এ স্পাইডার একটি মাকড়সা, ট্রাইং টু মেক তৈরি করছে বা চেষ্টা করছে, তৈরির জন্য যে চেষ্টা করছে, ইটস ওয়েব তার জালটি, অন এ স্লিপারি ওয়াল অফ দ্য কেভ সে গুহার মধ্যে যে পিচ্ছল দেয়াল রয়েছে তার ওপরে। এভরি টাইম প্রত্যেকবার, ইট ড্রাগড এটি উঠেছে, মানে ড্রাগড মানে টানটাতে ওঠা, ঠিক আছে, বা ওঠার চেষ্টা করা, ইট সেলফ টেনে তোলার চেষ্টা করেছিল, আপ দ্য ওয়াল সেই দেওয়ালের মধ্যে, ইট ফেল ডাউন এটা প্রত্যেকবার কী হয়েছে, পড়ে গিয়েছে। দ্য কিং ওয়াজ অ্যাস্টনিশড
অ্যাস্ট্রোনমি মানে বিস্মিত হওয়া, তো রাজা বিস্মিত হলেন টু সি, এটা দেখে, হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট হিজ টার্গেট, যে এই মাকড়সাটি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা নিজেকে যে ডেসপারেট মানে হচ্ছে যে কতটা সে মরিয়া হয়ে উঠেছে যে তার লক্ষ্যটাকে পূরণ করার জন্য। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হোয়েন হি গট আপ গ্লামলি, অর্থাৎ তিনি যখন যে বিমর্ষভাবে ঘুম থেকে উঠলেন, হি ফাউন্ড, তিনি দেখলেন, এ স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং, একটি শক্তপোক্ত যে জাল ঝুলছে, ফ্রম দ্য রক ওয়াল, সেই পাথরের দেওয়ালে, মানে সে মাকড়সাটি নিজের কাজটি করতে সক্ষম হয়েছে। হি লার্নড হিজ লেসন, তিনি তার শিক্ষাটা পেলেন। অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস, মানে যে দুঃসময়ে যে আশা ছেড়ে দেবেন এটা কখনোই আর মেনে নিতে পারলেন না, মানে ঠিক করলেন যে কখনোই তিনি আর দুঃসময়ে আশা ছেড়ে দেবেন না। হি কেম ব্যাক টু হিজ আর্মি, তিনি তার সৈন্যের কাছে ফিরে আসলেন। দে ওয়ার অল রিলিভ টু সি দেয়ার কিং ব্যাক, তারা প্রত্যেকেই এটা দেখে খুবই রিলিফ হলো, যে মানে শান্তি পেল যে তাদের রাজা ফিরে এসেছেন। দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম, তারপর তারা যে 7বারের মতো আবার যুদ্ধ করলেন, উইথ রিনিউড স্পিরিট, নতুন স্পিরিটের সাথে, অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিস, এবং সমস্ত সৈন্যদেরকে ক্যাপচার করে ফেলে, মানে ধরে ফেলা, যেটা এক কথায় বলতে গেলে ধরে ফেললেন। হি কেম ব্যাক টু দ্য রয়্যাল কোর্ট, তারপর তিনি সেই রাজসভায় ফিরে আসলেন। অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স, এবং ওনার যে সৈন্যদেরকে অ্যাওয়ার্ড করলেন, পুরস্কৃত ঘোষণা করলেন, ইন এ পাবলিক সেরেমনি, জনগণের সামনে, ফর দেয়ার ব্রেভারি, তাদের সাহসিকতার জন্য। হি ব্রট ব্যাক পিস টু হিজ কিংডম, তারপর তিনি নিজে আবার তার রাজ্যে শান্তি ফিরিয়ে আনলেন। অ্যান্ড ই স্টিল রিমেম্বার্ড অ্যাজ এ লিজেন্ড, এবং এখনও পর্যন্ত তিনি একজন কিংবদন্তি হিসাবে পরিচিত হয়ে রয়েছেন। এই গেল রবার্ট ব্রুসের কাহিনী। খুব সুন্দর গল্প, যে আমাদের কখনোই শক্ত সময়ে হার মেনে নেওয়া উচিত নয়। যতদিন আমাদের শ্বাস রয়েছে ততদিন আমাদের লড়াই করে যাওয়া উচিত, এটাই আসল কথা। তো এখান থেকে এবার অ্যাক্টিভিটি শুরু করব। অ্যাক্টিভিটি 18 রয়েছে যে ট্রু ফলস করতে হবে, তার সঙ্গে কী করতে হবে, যে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যে সব যে সেন্টেন্সটি ট্রু না ফলস তার সাপোর্টের যে সেন্টেন্সটি তোমার পাঠের মধ্যে রয়েছে সেটি তুলে দিতে হবে। তো প্রথমে রয়েছে যে একটি, যে রবার্ট ব্রুস ওয়াজ এ সোলজার, রবার্ট ব্রুস একজন ছিলেন সৈন্য। ফলস, তিনি একজন রাজা ছিলেন। যে ফার্স্ট লাইনটা ছিল, ওয়ান্স আপন টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, তো সেই লাইনটা আমাদের লিখতে হবে। 2 নম্বর, হি রোড হিজ স্ট্যালিয়ন টু দ্য ব্যাটেল ফিল্ড, তিনি তার যে যুদ্ধের ঘোড়াটিকে যুদ্ধক্ষেত্রে যে রণক্ষেত্রে নিয়ে গেলেন। হ্যাঁ, এটা ট্রু। তো এই লাইনটা তোমরা দেখবে এখানে যে রয়েছে, যেখানে লক্ষ্য করবে যে অ্যান্ড রোড হিজ স্ট্যালিয়ন টু দ্য ব্যাটেল ফিল্ড, এবং তিনি যে ওনার যুদ্ধের ঘোড়াটিকে রণক্ষেত্রে নিয়ে গেলেন। তো লাইনটা এখান থেকে লিখলেও হয়ে যাবে, অথবা ডট দিয়ে এখান থেকে রোড থেকে হিজ স্ট্যালিয়ন টু দ্য ব্যাটেল ফিল্ড লিখলেও হবে। আমি এখানে ডট দিয়ে তারপর রোড থেকে বাকিটা লিখেছি। 3 নাম্বার, দ্য এনিমি সোলজার ওয়াজ ড্রেডফুল, সেই শত্রুদের সৈন্যদল খুবই ছিল ভয়ঙ্কর, এটা সত্য, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে হবে যে হিজ আর্মি ওয়াজ ব্যাডলি ইনজুরিড বাই দ্য ড্রেডফুল এনিমি সোলজার, এই লাইনটি। 4 নাম্বার, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ ফরেস্ট, রবার্ট ব্রুস একটি বনের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তাই কি না? তো ফলস, এটি কোথায় আশ্রয় নিয়েছিলেন? তিনি একটি কাছের একটা গুহাতে আশ্রয় নিয়েছিলেন। তো হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই কেভ, তো এই লাইনটি আমাদের লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। 5 নাম্বার, দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট টু মেক ইটস ওয়েব, অর্থাৎ সেই মাকড়সাটি নিজের জাল তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। হ্যাঁ, এটা সত্য, ট্রু। হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মেট ইস টার্গেট, এই লাইনটি আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে। 6 নম্বর, হি অ্যাওয়ার্ডেড দ্য সোলজার ইন দ্য রয়্যাল কোর্ট, অর্থাৎ তার রাজসভায় তার সৈন্যদের তিনি পুরস্কৃত ঘোষণা করেছিলেন।
না, সেখানে করেনি, পাবলিক সেরিমনিতে করেছিলেন। এটা ফলস। এই স্টেটমেন্টটা হবে এখানে যে অ্যাওয়ার্ডেড হিজ সোলজার ইন এ পাবলিক সেরিমনি। এই সেন্টেন্সটি দেখতে পাবে এখানে যে অ্যাওয়ার্ডেড হিজ সোলজার ইন এ পাবলিক সেরিমনি ফর দ্য ব্রেভারি। ঠিক আছে, তিনি রয়্যাল কোর্টে ফিরে এসেছিলেন এবং তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন পাবলিক সেরিমনিতে। তো অ্যাক্টিভিটি 18 যে ট্রু ফলস সেগুলো দেখে নাও। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 19-এ চলে যাব। সেখানে কি রয়েছে, সেখানে যে রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে মোট 6টি সেন্টেন্স রয়েছে, 6টি সেন্টেন্স আমাদের সাজিয়ে করতে হবে। তো প্রথমে আমি একদম উত্তরে চলে যাচ্ছি যে 4 নম্বর সেন্টেন্সটি রয়েছে যে হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই এনিমিস, অর্থাৎ তার রাজ্যকে ভয় দেখানো হয়েছিল, বা ভয় দেখানো হয়েছিল কি যে শত্রুদের দ্বারা। এটা হচ্ছে 1 নম্বর হলো। 2 নম্বর হবে হি ফট সিঙ্গেল হ্যান্ডলি, তিনি এক হাতে বা একাকী যুদ্ধ করলেন, 2 নম্বর। 3 নম্বর হবে হি টুক শেল্টার ইন এ কেভ, তিনি একটি গুহাতে আশ্রয় নিলেন। 4 নম্বর হি গট ইন্সপিরেশন ফ্রম স্পাইডার, তিনি মাকড়সার কাছ থেকে ইন্সপিরেশন পেলেন। 5 নম্বর হি ডিড নট গিভ আপ অ্যান্ড ওন দ্য ব্যাটেল, তিনি আশা ছাড়লেন না এবং শেষ পর্যন্ত সেই যুদ্ধ জিতে গেলেন, 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে যে হি হ্যাজ বিকেম এ লিজেন্ড, 6 নম্বর। তো এখানে পাঠের থেকে সেরকম সেন্টেন্স নেই, এখানে নিজের মতো সেন্টেন্স দিয়ে করে দিয়েছে, তো সেখান থেকে আমরা মিলিয়ে নিতে হবে। তো ভালো করে দেখে নাও। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। অ্যাক্টিভিটি 20-তে রয়েছে যে কম্পেয়ার দ্য সেন্টেন্স টেবিল ফ্রম দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আর টেক্সট থেকে যে তথ্য নিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। দুটি ছক রয়েছে, কজ মানে কারণ, আর এফেক্ট মানে ফলাফল। প্রথমে এটি রয়েছে, এখানে ফলটি দেওয়া রয়েছে রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেভ। রবার্ট ব্রুস সে একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তার কারণটা কী ছিল? কারণ তিনি সেই প্রত্যেকবার হেরে গিয়েছিলেন যুদ্ধে। ঠিক আছে, তো এটা এভাবে লিখতে হবে যে হি ওয়াজ ডিফিটেড ইচ অ্যান্ড এভরি টাইম। বিটে এখানে কজ দ্বারা রয়েছে কারণ, হি লার্নড ফ্রম দ্য স্পাইডার নেভার টু গিভ আপ, তিনি সেই মাকড়সার কাছ থেকে শিক্ষা পেলেন যে কখনোই আশা ছেড়ে দেওয়া উচিত নয়। তো তার ফলে কী হয়েছিল, তিনি এটা ঠিক করলেন যে তিনি কখনোই আশা ছাড়বেন না, যে হি ডিসাইডেড নট টু গিভ আপ অন হার্ড টাইমস, দুঃসময়ে আশা ছাড়বেন না। সিএরটি এখানে এফেক্ট দেওয়া রয়েছে, ফলাফলটি সোলজার স্টার্টেড লিভিং দ্য ব্যাটেল ফিল্ড, অর্থাৎ সৈন্যরা সেই রণক্ষেত্র ছেড়ে যেতে লেগেছিলো। তো তার কারণটা কী ছিল? দে আর ব্যাডলি ইনজুইড বাই দ্য এনিমি সোলজার, সেই শত্রুদের সৈন্য দ্বারা তারা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আর ডিএডটি এখানে কজ দ্বারা রয়েছে দ্য এ পাবলিক সেরেমনি ওয়াজ অর্গানাইজড, একটি পাবলিক সেরেমনি যে জনগণের সভা যে আয়োজন করা হয়েছিল। তো তার কারণটা কী ছিল? ফলাফলটা টু অ্যাওয়ার্ড দ্য সোলজার্স ফর দেয়ার ব্রেভারি, যে ওই সৈন্যদেরকে তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত করা হবে, তার জন্যই এই পাবলিক সেরেমনিটা ডাকা হয়েছিল। তো অ্যাক্টিভিটি 20টা সম্পূর্ণ হলো। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 21-এ চলে যাব। 21-এ অ্যাক্টিভিটি রয়েছে হাউ মেনি টাইমস ওয়াজ রবার্ট ব্রুস ডিফিটেড ইন দ্য ব্যাটেল, অর্থাৎ হাউ মেনি মানে কতবার, হাউ মেনি টাইমস মানে কতবার ওয়াজ রবার্ট ব্রুস ডিফিটেড মানে রবার্ট ব্রুস হেরে গিয়েছিলেন ইন ব্যাটেল, আর যুদ্ধে কতবার হেরে গিয়েছিলেন? 6 বার। ঠিক আছে, তো উত্তরটা এভাবে হবে রবার্ট ব্রুস, তারপর রবার্ট ব্রুস হলো, তারপর ওয়াজ ডিফিটেড হেরে গিয়েছিলেন, তারপর উত্তরটা হবে যে 6 টাইম শেষে ইন দ্য ব্যাটেল। ঠিক আছে, তো উত্তরটা এটা হলো যে রবার্ট ব্রুস ওয়াজ ডিফিটেড 6 টাইম ইন দ্য ব্যাটেল, রবার্ট ব্রুস 6 বার যুদ্ধে হেরে গিয়েছিলেন। বিএটে রয়েছে দুয়েরটি যে হু ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস ফর দ্য 7 টাইম, 7 বারের জন্য কে রবার্ট ব্রুসকে ইন্সপিরেশন করেছিল, মানে অনুপ্রেরণা জাগিয়েছিল। তো হুয়ের জায়গায় কী ছিল? একটি স্টাবার্ন স্পাইডার, মানে একগুঁয়ে একটি মাকড়সা। তো হুয়ের জায়গাতে এই এ স্টাবার্ন স্পাইডার বা এ স্পাইডার লিখলেও হবে। তো এটি লিখলেই উত্তরটা হয়ে যাবে যে এ স্টাবার্ন স্পাইডার, তারপর বাকিটা লিখে দিলেই হয়ে গেল যে ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস ফর দি 7 টাইম। 3 নাম্বার হোয়াট লেসন ডিড রবার্ট ব্রুস লার্ন, রবার্ট ব্রুস কোন শিক্ষাটি পেয়েছিলেন? যে এটাই পেয়েছিলেন যে কখনোই যে দুঃসময়ে আশা ছেড়ে দেওয়া উচিত নয়। তো এইভাবে যে রবার্ট ব্রুস লার্নড দ্য লেসন অফ নট টু গিভ আপ অন হার্ড টাইমস,
যে দুঃসময় কখনোই আশা ছেড়ে দেওয়া উচিত নয়, এই শিক্ষাটি রবার্ট ব্রুস পেয়েছিলেন। এখানে 21 নাম্বার অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করলাম। এবার 22-এ চলে যাব। এখানে বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, মানে এই যে পরবর্তী পেজে এখানে হেল্প বক্স রয়েছে, হেল্প বক্স থেকে আমাদেরকে যে নিয়ে পূরণ করতে হবে। প্রথমে একটি হবে মিলি ড্রাগড দ্য হেভি বক্স অ্যাক্রস দ্য ফ্লোর। মিলি সেই ভারী বাক্সটি মেঝের দিকে টানতে নিয়ে গিয়েছিল। দুইটি হবে যে রবি ওয়াজ অ্যাস্টনিশড বাই হার পারফরমেন্স, রবি তার যে পারফরমেন্স দেখে অবাক হয়ে গিয়েছিল। তিনেরটি হবে যে ইউ মাস্ট ইউজ এ স্টাডি রোপ টু পুল দ্য ব্যাগ, তোমাকে নিশ্চয়ই একটি শক্ত দড়ি ব্যবহার করা উচিত সেই ব্যাগটিকে টানার জন্য বা তোলার জন্য। 4 নাম্বার সোলজার্স ডিফেন্ড আওয়ার বর্ডার্স ফ্রম এনিমিস, আমাদের সৈন্যরা বর্ডারে শত্রু থেকে আমাদেরকে রক্ষা করে। 5 নাম্বার দ্য সুইমার ওয়াজ ডেসপাইড টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল, সেই সাঁতারুটি ইংলিশ চ্যানেল পার করার জন্য মরিয়া হয়ে উঠছিলেন। তারপর 6 নাম্বার নেতাজি সুভাষ বোস ইজ এ লেজেন্ড, নেতাজি সুভাষ বোস একজন কিংবদন্তি ছিলেন বা মহান ছিলেন। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজা তাকে রাজসভায় পুরস্কৃত করেছিলেন। 8 নাম্বার দেয়ার ওয়াজ এ ড্রেডফুল টেররিস্ট অ্যাটাক অ্যাট মুম্বাই একটি ভয়ঙ্কর যে মাওবাদী হামলা হয়েছিল। এই গেল এখানে যে হেল্প বক্স রয়েছে সেখান থেকেই সম্পূর্ণ নিয়ে করা হলো। 23 নম্বর অ্যাক্টিভিটিতে করতে হবে যে আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড রাইট ইন দ্য স্পেসিফিক কলাম। এখানে 1 নম্বর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে 1 নম্বরে যে নাউন রবে সেই নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হচ্ছে ট্রুথটা, ঠিক আছে, ট্রুথ। 1 নম্বরে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ট্রুথ। 2 নম্বরে আছে জগবন্ধু কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার, তো এখানে জগবন্ধুটা রয়েছে একটি আর ডেসপায়ার রয়েছে, ঠিক আছে। তো এখানে 2 নম্বরে প্রপার নাউন হবে জগবন্ধু, আর এখানে কমন নাউনটা হোমটা হবে, একটা মিস করে গেলাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ডেসপায়ার, ঠিক আছে। 2 নম্বরে 3টে হলো জগবন্ধু হচ্ছে প্রপার নাউন, তারপর কমন নাউন হচ্ছে হোম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ডেসপায়ার। 3 নম্বর হচ্ছে ব্রুস ফট ফর হিজ মাদারল্যান্ড, তো ব্রুস এটা হচ্ছে প্রপার নাউন, আর মাদারল্যান্ডটা এটা রয়েছে যে কমন নাউনে। তো 3 নম্বর হচ্ছে ব্রুস হচ্ছে যে প্রপার নাউন, আর মাদারল্যান্ড হচ্ছে যে কমন নাউন। 4 নম্বর দ্য বয়েজ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, বয়েজ রয়েছে আর মিল্ক রয়েছে। তো 4 নম্বরে বয়টা হচ্ছে যে কমন নাউন, আর মিল্কটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন। 5 নম্বর দ্য আর্মি ওয়াজ ডিফিটেড অ্যাট ওয়াটারলু, তো এখানে রয়েছে আর্মি আর ওয়াটারলু। ওয়াটারলু একটা জায়গা না, সেখানে হচ্ছে যে ওয়াটারলু হচ্ছে যার জন্য প্রপার নাউন, আর আর্মির হচ্ছে যে কালেক্টিভ নাউন। এই গেল অ্যাক্টিভিটি 23, ভালো করে দেখে নাও। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 24-এ চলে যাব। এখানে কী হবে যে কালেক্টিভ নাউন দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের কী রয়েছে পরবর্তী পেজে, এখানে হেল্প বক্স রয়েছে, এই যে হেল্প বক্স রয়েছে সেখান থেকেই শব্দগুলোকে নিয়ে এই কালেক্টিভ নাউনগুলো নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে একটি হবে এ ফ্লিট অফ শিপ, মানে একদল জাহাজ বলতে গেলে। 2টি রয়েছে এ বেঞ্চ অফ জাজেস, মানে জাজদের দল। 3 নাম্বার এ ক্রাউড অফ পিপল, মানে মানুষের জনগণের ভিড় যেটা বলা হয় থাকে। 4 নাম্বার এ ক্রিউ অফ সেলর, যে নাবিকেরা। তারপর 5 নাম্বার এ ট্রুপ অফ সোলজার, একদল সৈন্য। আর এ শোল অফ ফিশ, এক ঝাঁক মাছ। এবার এখানে তারপর 25 নম্বর অ্যাক্টিভিটি বলেছে রাইট অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দি ফলোইং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই 6টি সেইগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের তৈরি করতে হবে। তো চাইল্ডের অপশান হচ্ছে চাইল্ডহুড, 2 নম্বর হচ্ছে লাভ হচ্ছে লাফিং,
3 নম্বর বিউটিফুল হচ্ছে বিউটি, 4 নম্বর গ্রোটা হবে গ্রোথ, 5 নম্বর কিংটা হবে কিংডম, আর 6 নম্বর হ্যাপিটা হবে হ্যাপিনেস। হ্যাপিনেস বুঝে গেল। এবং আজকে লাস্ট অ্যাক্টিভিটি, এখানে একটি রাইটিং রয়েছে। কী রয়েছে? রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 6 সেন্টেন্স অন ইউর এক্সপিরিয়েন্স অন এ সানডে আফটারনুন। একদিন যে রবিবারে বিকেলে এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের 6টি সেন্টেন্স লিখতে হবে, ঠিক আছে। তো হিন্টস পয়েন্টগুলো কী রয়েছে? প্লেস রয়েছে, জায়গা, টাইম সময়, হোয়াট ইউ ডিড তুমি কী করলে, ইউর ফিলিংস তোমার অনুভূতি। তো শুরু হচ্ছে এখান থেকে। ওয়ান্স উই ওয়ার বোর্ডিং ইন হাউস অন এ সানডে। কোনো এক রবিবারে বাড়িতে আমরা বোর হচ্ছিলাম বা বিরক্ত হচ্ছিলাম। সো উই ডিসাইডেড, তাই আমরা ঠিক করেছিলাম, উই ওয়ার গোয়িং টু এ নিয়ার বাই পার্ক, আমরা একটা কাছের পার্কে যাব। ইন দ্য আফটারনুন, বিকেলে, উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। মাই ব্রাদার ওয়াজ ভেরি হ্যাপি টু বি দেয়ার, অর্থাৎ আমার ভাই সেখানে গিয়ে খুবই আনন্দ পেয়েছিল। উই প্লেড মেনি গেমস অ্যান্ড অলসো এনজয়েড ইন দ্য সিস, ট্রাম্পোলিন, স্লাইডার্স। তো সেখানে আমরা অনেক খেলা করলাম এবং আমরা আনন্দ অনুভব করলাম। সেগুলো কোথায়? সিসতে, তারপর ট্রাম্পোলিনে এবং স্লাইডারে, অর্থাৎ যে পার্কে গেলে বুঝতে পারবে এসব জিনিস তোমাদের রয়েছে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়, উই কেম ব্যাক হোম উইথ এ ফ্রেশ মাইন্ড অ্যান্ড এনার্জি। তো সন্ধ্যেতে আমরা ফিরে আসলাম বাড়ি একটা সতেজ মন এবং এনার্জি নিয়ে। এ হলো ফিলিংস, যে একটা এক্সপিরিয়েন্স হলো যে সানডে আফটারনুনের একটা এক্সপিরিয়েন্স। এও তোমরা নিজের মতো লিখতে পারবে। ফ্র্যাগরেন্সের লেসন 1 সম্পূর্ণ হলো। পরবর্তী ভিডিওতে লেসন 2টা আমরা সম্পূর্ণ করব। এর আগের ভিডিওগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে।